আজকের এই ভিডিওটা করার আগে আমার বারবার একটা চিন্তা আসছিল। মোটামুটি বেসিক্যালি আমরা তো সবাই অ্যাজ এ গুড হিউম্যান বিং হওয়ার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কী হয়, যখন পৃথিবীতে আমরা জন্ম নিই সবাই আমরা গুড হিউম্যান বিং হয়েই জন্ম নিই, কিন্তু সময়ের সাথে সাথে লাইফে এমন সার্কামস্ট্যান্সেস আসে সেই গুড হিউম্যান বিংদের মধ্যে কেউ কেউ এই ওয়ার্ল্ডে যেভাবে চলে এই পৃথিবী সেটার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে সে একটা এভিল জায়গায় চলে যায়, বা সে একটা জায়গায় চলে যায় যেখানে আর কি এই গুড ব্যাপারটা তার মধ্যে থাকে না, গুড হিউম্যান বিং ব্যাপারটা। সে একটা কেউ একদম এভিল হয়ে যায়, কেউ একটা মিডল এরিয়াতে থাকে যেখানে সে আর গুড বলে ব্যাপারটা থাকে না। আর যারা গুড হিউম্যান বিং থাকতে চায় তাদের যে প্রবলেমটা হয়, যারা কারো খারাপ চায় না, যারা সবার ভালো চায়, সবার পাশে দাঁড়াতে চায়, কিন্তু তারা যেন যত বেশি ভালো হতে চায় তাদের জীবন যেন তত বেশি দুর্বিষহ হয়ে যায়। সেটা তুমি ধরো, সেটা বিঙে স্বামী বলো, বা একজন ওয়াইফ বলো, বাবা মা বলো, শ্বশুর শাশুড়ি বলো, যেই এই পৃথিবীতে বেশি পরিমাণে ভালো হতে যাবে কোনো না কোনোভাবে তাকে আর কি কষ্ট ভোগ করতেই হবে ভয়ঙ্করভাবে। তো এরকম কেন হয়? তো এই ভিডিওটা করার জন্য আজকে আমি সকাল থেকে ভাবছি আর কি যে এক্স্যাক্টলি কী কী রিজন হতে পারে। এরকম তো না যে আমি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলাম বা গুগলে জিজ্ঞেস করলাম, তাহলে আমার ভিডিও আর ওদের মধ্যে পার্থক্য কী হলো। তো আমি এখানে না 5টা পয়েন্ট আমার বেসিক্যালি আমার যা বাস্তব অভিজ্ঞতায় যে 5টা পয়েন্ট মনে হয়েছে যে গুড হিউম্যান বিং এই পৃথিবীতে তুমি যদি হও তার যে রিপারকাশনগুলো হয়, কিন্তু ওই রিপারকাশনগুলো একটা অ্যাজ এ গুড ভালো মানুষদের কেন এরকম পরিমাণে কষ্ট সহ্য করতে হয় সেটা নিয়ে 5টা পয়েন্ট করেছি। লাস্টের আমি যে পয়েন্টটা বলবো একদম লাস্টে, দিস ইজ টোটালি স্পিরিচুয়াল হবে লাস্টের পয়েন্টটা, আর বলবো সব থেকে ইম্পর্ট্যান্ট ওটাই হবে। কিন্তু এখন যে 4টে পয়েন্ট বলছি দিজ আর অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। তো প্রথম আমি যে পয়েন্টটা বলবো যে সেলফ লাভ। এই পৃথিবীতে কেউ কেউ যারা কারো যদি গার্লফ্রেন্ড থাকে বা বউ থাকে বা স্বামী থাকে, বয়ফ্রেন্ড থাকে, তো বল আমার বর আমাকে খুব ভালোবাসে বা আমার গার্লফ্রেন্ড আমাকে খুব ভালোবাসে। একটা কথা বলি, বেসিক্যালি এই পৃথিবীর সবথেকে যেটা আমার প্র্যাকটিক্যালি মনে হয়েছে, এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না। ভালোবাসে না ইন দ্য সেন্স, মানুষ শুধু নিজেকে ভালোবাসে। আমি শুধুমাত্র আমাকে ভালোবাসি। আমি আমাদের হিউম্যানদের মধ্যে ওই নেচারটাই নেই যে হয় না, ভগবান সেই চিপটাই আমাদের মধ্যে ফিট করেনি যে আমি কাউকে ভালোবাসতে পারবো। এরম কথাটা কি এরম বলতে কি চাইছি, আই মিন টু সে, ধরো আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলি তাহলে ভালো হয়ে দেবো। ধরো আমি বেটা মানুষ, তো আমার একটা মেয়ে, আমার ধরো ধরো আমি কাউকে বিয়ে করবো বা আমার ধরো কোনো মেয়ে পটাবো। এবার মেয়ে তো আমি যাকে তাকে ধরো, আমি তো আর আমি তো অন্যান্য ছেলে তোমার বলতে পারবো না লড়কি হনি চাইয়ে, জিন্দা হনি চাইয়ে, ভাই ওসব গল্প আমার আসে না। কিন্তু আমি বলতে চাইছি ধরো আমি যদি কাউকে পটাই বা আমার যদি কাউকে গার্লফ্রেন্ড করি, তো ওখানে আমি আমার যেগুলো ভেতরে চাওয়া পাও না যে আমার গার্লফ্রেন্ড ঠিক কেমন হবে বা আমার ওয়াইফ কেমন হবে। আমি যেমন একটু মেয়েদের লম্বা চুল দেখলে আমার একটু মাথা খারাপ হয়ে যায়, অন্যান্য ছেলেদের অন্যান্য কিছু দেখে হয়, আমার ওসব, আমার বরং ছোটো ড্রেস দেখলে আমার আরও ইন্টারেস্ট কমে যায়। তো আমার যেটা ভেতরকার ধরো যেটা চাওয়া পাও না, ধরো লম্বা চুল দেখলেই আমার যায় মাথাটা খারাপ হয়ে, একটু গায়ের রং ফর্সা দেখলে আরেকটু যায় মাথা খারাপ হয়ে। তো এগুলো হচ্ছে আমার বলতে পারো মেয়েদের। আর পুরো শরীর যদি ঢেকে থাকে ভদ্রস্ত ড্রেস পরে, তাহলে ভাই আরও কথা নেই, আরও আমার পুরোপুরি ধরো একদম প্রেমে একদম বুক ছানা বড়া হয়ে যায়, একদম পুরো না ইহা দিল বিগল গেয়া, এরকম টাইপের কন্ডিশন হয়। এবার ধরো কথার কথা, কোনো মেয়ের সাথে আমি ধরো অ্যাপ্রোচ করলাম, সে মেয়েটা আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো, তারপর আমরা রিলেশনশিপে আসলাম, তারপরে আমরা বিয়ে করলাম। তারপর কি আমরা এবার সেই আমি ধরো মেয়েটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসছি, কিন্তু মেয়েটা কী ভাবছে যে আমি তাকে খুব ভালোবাসি, যে আমার হাজব্যান্ড বা আমার বয়ফ্রেন্ড আমাকে খুব পরিমাণে ভালোবাসে। প্র্যাকটিক্যালি ইটস নট লাইক দ্যাট। অ্যাকচুয়ালি আমার যেগুলো চাওয়া পাও না, যেটাকে ধরো ল অফ অ্যাট্রাকশনের ভাষায় বলে ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা জিনিসের একটা ফ্রিকোয়েন্সি আছে, যা যা তুমি চাও, বুঝতে পেরেছো তো? আমার যে ফ্রিকোয়েন্সি, যা 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 আমার চাওয়া পাও না একটা অ্যাজ এ অপোজিট জেন্ডার থেকে, সেটা আমি এই মানুষটার মধ্যে থেকে পাচ্ছি ইজিলি। যতক্ষণ সে আমার ওই টাইপের আমি যেরকম চাই ওরকম টাইপের বিহেভিয়ার আমার সাথে করছে, ততক্ষণ আমি তাকে প্রচণ্ড বেশি ভালোবাসি, তখন সে আমার খুব প্রিয়। কিন্তু যখনই ধরো, যেমন আমার শর্ট ড্রেস পরা একদম সহ্য হয় না, আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পারো, আমি শর্ট ড্রেস পরা মেয়েদের ইনস্টাগ্রামে বললাম তো কুত্তা বলেও তাকায় না তাদের দিকে আর কি, এরকম টাইপের আমার ভালো লাগে না। তো ধরো ওই মেয়েটাই, যে মেয়েটাকে ধরো যে মেয়েটা আমার গার্লফ্রেন্ড, যে ধরো ঠিকঠাক ড্রেস পরে, আমি বলছি না যে ওয়েস্টার্ন, আমার কাছে ওয়েস্টার্ন পরো যাই পরো, বাট অ্যাটলিস্ট ইউ শুড কভার ইউর বডি, এটা আমার প্রাইম গোল। এবার সে ধরো আমি যে ধরনের ড্রেসগুলো পছন্দ করি না, সেই বডি শো টাইপের ড্রেসগুলো আমার সামনে পড়ছে, ইনস্ট্যান্ট কিন্তু সে আমার চোখে বিষের মতন হয়ে যাবে। আমার যে ভালোবাসা যখন চলছিল, আর কিন্তু আমার তার প্রতি আর ভালোবাসা থাকবে না। ধরো তার চুল যে লম্বা লম্বা দেখে আমি প্রেমে পড়েছিলাম, এত পরিমাণে ভালো লেগেছিলো, কিন্তু তার হঠাৎ করে যদি ভাই সে দেখি ভাই উকুন হয়ে মাথায় সব চুল
পড়ে গেল, আমার আবার প্রেম প্রেম থাকবে না ম্যাক্সিমাম। তো এবার ব্যাপারটা মানে ইভেন অপোজিট জেন্ডারের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রেও সেম, মেয়েটাও কোনো ছেলেকে তখনই চুজ করে তার যে ভেতরকার যে ক্রাইটেরিয়া সেটা যখন মিসম্যাচ হয় তখন সে ছেলেটাকে প্রাণের পাগলের মতন ভালোবাসে। আমরা কী ভাবি যে মেয়েটা আমাকে ভালোবাসে, এক্স্যাক্টলি না, ফ্রিকোয়েন্সি দুটোর ম্যাচ হয়ে গেছে। মেয়েটার ভেতরের চাওয়া পাওনা ওই ছেলেটার থেকে পাচ্ছে, ছেলেটার ভেতরের চাওয়া পাওনা ওই মেয়েটার থেকে পাচ্ছে। যতক্ষণ এই চাওয়া পাওনা একদম সমানভাবে আর কি মানে হ্যাঁ খাপে খাপ, যত খাপে খাপ লাগে সেই বিয়ের সম্পর্ক, সে হাজব্যান্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক রসের রস একদম কম মানে হয়। আর যত এই খাপে খাপ কম লাগে তত আর কি মানুষের এত পরিমাণে প্রবলেম হয়। তো মানুষ মানে কেউ কেউ বলেন যে মানুষ সেলফ লাভ করে না, আমি তো বলি মানুষ সবথেকে বেশি সেলফ লাভ করে। মানে আমি যদি বলি, আমি যে কথাগুলো বললাম তোমরা একটা মানে ভালো করে ভেবে দেখবে তো, তুমি যাকে যাকে পছন্দ করেছো, তোমার গার্লফ্রেন্ডকে, বয়ফ্রেন্ডকে বা বউকে, তুমি সত্যি কি ওকে ভালোবাসো, নাকি তোমার যে চাওয়া পাও না তুমি তার মধ্যে পাও বলেই তুমি তাকে ভালোবাসো? আই হোপ মানে এটার একটা রিপ্লাই তোমরা দেবে। তো সেকেন্ড আমার যেটা মনে হয় কিন্তু গুড পিপলটা কি মানে যেখানে গুড পিপল আমি যেখানে কথাটা বলতে চাইছি যে ভালো মানুষটা কেন তাহলে সাফার হয়, ভালো মানুষদের এখানে পিছনে সাফার হওয়ার জন্যে যে তারা এই যে মানে তারা না আপোষ করে নেয়। কথাটা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? মানে ধরো এই যে আমি যেমন কথাগুলো সবসময় ইউটিউবে বলো, ইভেন ইউটিউবে যেমন মানে এরকম, বা আমি বাস্তবেও কিন্তু এরকম মানে অকপট কথা বলি, আমি কখনো লুকিয়ে চুরিয়ে না নো, যা বলি সাফ সাফ। আমি মধ্যে কোনো লুকিয়ে চুরিয়ে কাজ করি না। কিন্তু ভালো মানুষদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখবে, মানে ধরো কথার কথা ভালো মানুষদের মধ্যে আমি কি মানে আমার তো সবসময় ভাই এইসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এইসব নিয়ে মাথা ঘুরে দেয়, এইসব নিয়ে উদাহরণ দিচ্ছি। মানে ভালো মানুষদের ধরো মেয়ে নিয়ে, ধরো কোনো একটা মেয়ে, তার কিন্তু ওই ছেলেটাকে আর কি খুব একটা পছন্দ না, ঠিক আছে তো আর কি মানে ধর, কিন্তু মেয়েটা কিন্তু এই দিক থেকে খারাপ না, কিন্তু যদি বাবার ভয়তে এর ভয়তে ওই ছেলেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এদিকে ভেতর থেকে শান্তিও পাচ্ছে না, আবার এদিকে ওই ছেলেটাকে ছাড়তেও পারছে না, এই যে দোনোমনার মধ্যে ভুগছে। তো আলটিমেটলি কি মেয়েটা সাফার করছে না? ও মেয়েটা যদি প্রথম দিনই বলতে পারতো ভাই তোমার ভাই হয় তোমার থোবড়া আমার ভাল লাগিনি, ভাই তোমার মানে কিছু একটা আমার ভাল লাগিনি, আমি যেতে পারবো না, কিন্তু না, কিন্তু মানুষ মানে মেন প্রবলেম হচ্ছে ভালো মানুষ তো মানে মানে তারা না মানে যেটাকে বলে ঠোঁট কাটা আমার মতন স্ট্রেট ফরওয়ার্ড কোনো কিছু বলতে পারে না। তারা সবসময় কোনো কিছু অপরজন কী ভাববে এই চক্করে পড়ে যায়। তার জন্য কিন্তু সেলফ লাভ তো মানুষের থেকে কোনো দিন বেরোবে না। মানুষ ভেতরে যেটা চাই ওটাই যতক্ষণ পাই তখন সে যেটাকে ভালোবাসে, কিন্তু তারা ওই জিনিসটাকে স্ট্রেট ফরওয়ার্ডভাবে মানে অ্যাপ্লিকেবল করতে পারে না। তো এটার জন্য মানুষ তো প্রচণ্ড পরিমাণে সাফার হয়। তো সেকেন্ড আমার যেটা পয়েন্ট, যেটা মানুষ মানে ভালো মানুষরা প্রচণ্ড পরিমাণে আর কি মানে এফেক্ট হয়, সেটা হচ্ছে এক্সপেকটেশন। ভালো মানুষ বলো খারাপ মানুষ বলো, খারাপ মানুষদের প্রবলেমটা কি মানে হয় না মানে ব্যাড হিউম্যান বিংদের মধ্যে একটা যে ভালো কোয়ালিটি রয়েছে ওদের মধ্যে এক্সপেকটেশন ব্যাপারটা চলে যায়, বুঝতে পারছো? মানে হয়তো বলতে পারো এটা প্রথম থেকে মায়ের পেটে জন্মানোর থেকে তো হয় না, এটা বলতে পারো লাইফে মানে পরিস্থিতি এমন মানে মানুষকে করে দেয় যে কারোর তখন না কারোর আর প্রতি এক্সপেকটেশন থাকে না, না নিজের হাজব্যান্ডের ওপর থাকে, না ওয়াইফের ওপরে থাকে, না বাচ্চার ওপর থাকে, না কারোর ওপর থাকে কোনো, বা সমাজের ওপর থাকে না, দেশের ওপর থাকে, কোনো কিছুর ওপর এক্সপেকটেশন থাকে না। যতক্ষণ তুমি এক্সপেকটেশন কারোর ওপর রাখবে কোনো কিছুর ওপর, মানে তুমি ধরো মোদি ভোটে জিতবে সিম্পল, বা মমতা ভোটে জিতবে, বা 2026 ইলেকশন, এই যে এক্সপেকটেশন মানে এবার রেজাল্ট তোমার যেই এগেনস্টে যাবে, তুমি যেটা ভেতর থেকে চাও তার এগেনস্টে গেলে ইউ উইল ডেফিনেটলি সাফার। এবার এই সাফারের পরিমাণটা নির্ভর করে কতটা তুমি সাফার হবে, যার যত বেশি ইন্টেন্সিটি, মানে ধরো তুমি যেখানে মানে মানে বুঝতে পারছো, ধরো তুমি হচ্ছে তোমার ওয়াইফকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো, এবার ওয়াইফ ধরো অন্য কারোর সাথে চুপ 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 করছে, এবার তোমার ভালোবাসা যত বেশি গভীর হবে তোমার এক্সপেকটেশনও কিন্তু আর কি তত বেশি হবে তার থেকে ভালোবাসা পাওয়ার। এবার সেটা যখন সে অপরজন সঠিকভাবে পূরণ করতে পারবে না বা সম্পূর্ণ যদি ফেল হয়ে যায়, সেরকম পরিমাণে ছ্যাঁকা লাগবে। তো আমি দেখেছি মানে ধরো আমার বন্ধুবান্ধবদের মধ্যে বা আশেপাশের মধ্যে, তো যারা মানে ব্যাড হিউম্যান বিং বলো, বা আমি তো বলবো এটাকে নর্মাল হিউম্যান বিং, গুড হিউম্যান বিং কখনো হওয়া উচিত না। ব্যাড হিউম্যান বিংদের মধ্যে একটা যে থাকে যেটা মানে সাকলন্ডা, মানে যে কথাটা আছে সাকলন্ডা বা সাকলন্ডিদের মধ্যে যেটা ব্যাপারটা থাকে, প্রথমত তাদের পাস্ট লাইফে এক্সপিরিয়েন্সেস এমন থাকে যে তাদের হয় না মানে সময় তাদেরকে ওরকম সাক্ত বানিয়ে ছেড়ে দিয়েছে। তো আলটিমেটলি তাদের এক্সপেকটেশন যখন কমে যায়, এবার এক্সপেকটেশন কমে গেলে না মানুষের জীবনে একটা অদ্ভুত রকমের জিনিস হয়, যেটা আমি আমার নিজের জীবনে অভিজ্ঞতা দিয়ে ফিল করেছি। যখনই তোমার কোনো কিছুর উপর এক্সপেকটেশন কমে যাবে না, সেটা যে কোনো কিছু, মানে ধরো বিজনেসের ওপর ধরো বিজনেস করছো, তোমার করার দরকার তুমি করছো, বা তোমার ধরো তুমি ধরো ওয়াইফকে ভালোবাসছো কিন্তু উইদাউট এনি এক্সপেকটেশন, আমি নোটিস করে দেখেছি যখনই মানুষের মধ্যে থেকে এক্সপেকটেশনটা আর কি মানে চলে যায়,
অদ্ভুতভাবে মানে হয় না, সেই জিনিসটা আরও বেশি পরিমাণে আকৃষ্ট হতে থাকে। কথাটা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? মানে ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডকে আর কি মানে সারাক্ষণ বাবু শোনা বাবু শোনা বাবু শোনা করছো, এক্সপেকটেশন করছো, হঠাৎ করে তার থেকে তুমি দূরে চলে মানে আর নো বাবু শোনা, নর্মালভাবে কথা বলছো, দেখবে তার মানে তার সে তোমার প্রতি বেশি ম্যাগনেটের মতন অ্যাট্রাক্ট হতে শুরু করে দেবে। এর সব যে ক্ষেত্রে পড়াশোনা, তুমি ধরো চাকরির মানে তুমি ধরো তোমার এখান থেকে আমার ইয়ে মনে পড়ে ওই এই 1-2 বছর আগেকার কথা, মানে অস্ট্রেলিয়া মনে হয় ওয়ার্ল্ড কাপ জিতেছিল না আর কি, তো ওখানে তুমি দেখবে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জেতার পর মানে মানে যে ট্রফিটা হয় না আইসিসির, তো ওর মানে ওখানে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন নাম ফাম মনে নেই, ওই ট্রফির ওপর পাটা রেখেছিল। কিন্তু ইন্ডিয়ানরা মানে ক্রিকেটারদেরকে একদম ভগবানের মতন দেখে না আর কি পুরোপুরি, তো ওখানে অস্ট্রেলিয়ানদের প্রচণ্ড পরিমাণে ক্রিটিসাইজ করেছিল। তো ইন্ডিয়ান লোকেদের বোধ বুদ্ধি কম, আমার তো ভাই কিছু বলার নেই, ক্রিটিসাইজ করার কিচ্ছু নেই। বিকজ মানে তুমি যখনই কোনো কিছুর উপর মানে প্রচণ্ড পরিমাণে এক্সপেকটেশন রাখবে না যে কোনো কিছুতে, সেটা তোমাকে কোনো না কোনোভাবে হার্ট করবে। তো অস্ট্রেলিয়ানরা যখন খেলাটা খেলেছে না, তাদের কিন্তু কোনো এক্সপেকটেশন ছিল না জিততেই হবে, মানে আর কি ক্রিকেটের ভগবান আমরা, বা ক্রিকেট আমাদের ভগবান, ক্রিকেট আমাদের জন্য এই না, দে জাস্ট প্লেড দেয়ার গেম উইদাউট এনি এক্সপেকটেশন, তার ফ্রুট তারা পেয়েছে। এবার সবসময় যে ফ্রুট পজিটিভ হবে আমি সেটাও বলছি না, কিন্তু একটা জিনিস ফাইনাল, যখনই কোনো এক্সপেকটেশন না রেখে তুমি যখন কাজ করবে, তখনই কিন্তু তোমার লাইফে সাফারিং কমে যাবে, এটা আমি বলতে পারি। এবার এইটা জিনিসটা না একদিনে কখনো হয় না, এগুলো ধীরে ধীরে ডেভেলপ করতে হয়, লাইফ তোমাকে শেখাবে, আর তা নাহলে ধীরে ধীরে নিজেকে এটা ডেভেলপ করতে হবে। এবার যদি ডেভেলপ করতে না পারো ভাই, সারাটা জীবন পড়ে রয়েছে ছ্যাঁকা খাওয়ার জন্য, সাফারিংয়ের জন্য। আর ইন্ডিয়াতে দেখো, ইন্ডিয়ার লোকেরা কেন এত বেশি কষ্ট করেছে, বিকজ ক্রিকেটটাকে ওই কাপটাকে একদম কী না কী আর কীভাবে তারা আর কি মানে ভাবে ইন্ডিয়ানরা, তার জন্য সাফারিংটাও ইন্ডিয়ানদের বলো বা মানে বেশি পরিমাণে হয়েছে। আর একটা যেটা আমার মনে হয় মানে যেটা মানে মানে গুড হিউম্যান বিংদের মধ্যে যেটা প্রবলেম, আর একটা জিনিস আমি মনে হয় নোটিস করবে একটা জিনিস, মানে যেটা সাকলন্ডা বলো বা আলফা মেল বলো, মানে যে যারা হয়, তুমি দেখবে তাদের প্রতি মেয়েরা কেন এত পরিমাণে পাগল হয়, তুমি বিকজ একটাই রিজন, বিকজ আলফা মেলগুলো, আমি এটা না বলে পারছি না আর কি, বিকজ আলফা মেলগুলোর মধ্যে দেখবে তাদের না কোনো এক্সপেকটেশন থাকে না কারোর প্রতি, বুঝতে মানে তাদের পাস্ট লাইফে কোনো না কোনো এমন একটা কিছু সিচুয়েশনে, সেটা তো আবার কখনো বলবে না কেউ মানুষ তার জীবনে কী হয়েছে, তারপর না তাদের এক্সপেকটেশনই চলে যায় যে এই মেয়ে আমাকে কিছু দেবে। যখনই তোমার কোনো কিছু থেকে দেওয়া মানে কেউ আমার কারোর থেকে আমি কিছু পাবো, এই এক্সপেকটেশন যখন চলে যাবে, তুমি দেখবে অটোমেটিকলি না সব কিছু ম্যাগনেটের মতন অ্যাট্রাক্ট হতে শুরু করে দিয়েছে। আর একটা যেটা আমার মনে হয় মানে ভালো মানুষদের মধ্যে, এরা না এদের বাউন্ডারিটা মানে ফিক্স করতে পারে না। 3 নম্বর পয়েন্ট এটা, এরা এদের বাউন্ডারি ফিক্স করতে পারে না। মানে ধরো কোনো কাজকে অকপট না বলতে পারে না, ধরো কোনো ফ্রেন্ড বল আমার এটা করে দিবি, বলো না টাইম নেই, এই জিনিসটা ভালো মানুষটা কখনো বলতে পারে না, কখনো বলতে পারে না। মানে আশা করি তোমরা এটা নোটিস করেছো আর কি পুরোপুরি। আর একটা যেটা মনে হয় আমার মানে আর কি, এটা আমি তোমার আত্মীয়দের মধ্যে, আমি আমার বাড়ির লোকেদের মধ্যে, আমার বাবা মার মধ্যেও দেখেছি, মানে তাদের মধ্যে একটা অদ্ভুত রকমের ভয়, ইভেন আমি আমার সাবস্ক্রাইবারদের মধ্যেও প্রচণ্ড ছেলেদের মধ্যে দেখি একটা প্রচণ্ড পরিমাণে ভয়, বা কিছু হয়তো মেয়েদের মধ্যেও হতে পারে, মেয়েদের বেশি থাকে ছেলেদেরও থাকে, মানে সেটা হচ্ছে ফিয়ার অফ বিং ডিসলাইকড, বুঝতে পারছো? ফিয়ার অফ বিং ডিসলাইকড, এটা মেয়েদের তো ভয়ঙ্কর থাকে। মেয়েরা দেখবে মানে মানে সবসময় চেষ্টা করবে নিজেকে সমাজে বা সব জায়গায় ভালো প্রমাণিত করা, ঠিক আছে, ওটা মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে, বাট বিং এ ম্যান তোমার কিসের ভয়? আমি তো এই ব্যাপারটা এখনও পর্যন্ত মাথায় আসে না। এই যে ধরো আমি যে কথাগুলো বলি, এই যে ধরো ছোটো ড্রেস পরা নিয়ে বলো, আমার ভালো লাগে না, যা বলি সাফ সাফ বলি না আর কি পুরোপুরি, কিন্তু মানে আমি অবাক হয়ে যাই, কিছু কিছু ছেলেরা, সব ছেলেদের ভেতরের মধ্যে ম্যাক্সিমাম ছেলেদের সিম বাদ দিয়ে এইগুলোই কিন্তু ঘোরে, তারা তাদের যখন ওয়াইফ চুজ করবে, তারা যখন গার্লফ্রেন্ড চুজ করবে, এইগুলোই কিন্তু দেখবে, কিন্তু তারা সেটা মানে বলতে পারে না, এই যে অপোজিট জেন্ডার কী মনে করবে। যখনই তুমি এই যে ফিয়ার অফ বিং ডিসলাইক, যদিও খারাপ মনে করে, এইটাই তো প্রবলেম না। তুমি খারাপ মনে কর, পৃথিবীতে কি ওই একটা মেয়ে আছে যে খারাপ মনে করলে আমার ছেড়ে যাবে? মরুকে, ল্যাংটো হয়ে তার যদি ঘুরে বেড়াতে ভালোবাসে, দেশ স্বাধীন, সব কিছু স্বাধীন করুক, কিন্তু আমার পছন্দ না, সেটা আমি সামনাসামনি কেন বলতে পারি না? আমি দেখেছি, ইভেন আমি আমার দাদাদের, আমি আমার জেঠুর ছেলেদের ক্ষেত্রে দেখি, তারা এখন ধরো মানে কেউ কেউ মানে অ্যারেঞ্জ ম্যারেজ মানে আর কি করেছে আর কি, অ্যারেঞ্জ ম্যারেজ করার জন্য বিভিন্ন মেয়ে দেখে না, তো দাদারা কিন্তু ভালো চাকরি বাকরি করে, ভালো টাকা বেতন, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি নোটিস করে দেখি তারা যখন সম্বন্ধ করতে যায়, সাফ সাফ মেয়েটার সাথে কথা বলতে পারে না, সাফ সাফ, মানে বুঝতে পারছে ই নিয়ে মেয়ে যখন মেয়ের বাড়ি যখন সাফ সাফ ছেলেটার সব কিছু জিজ্ঞেস করতে পারছে, তোমার কত টাকা স্যালারি, তোমার গোষ্ঠীর পিন্ডি কি, ঠিক আছে, আমি ওটাকে অস্বীকার করি না, কিন্তু আজকালকার যা পরিস্থিতি, মানে ওই মেয়েটার যদি ভেতরে এডস থাকে, কোনো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ থাকে, তার খেসারত কে ভোগ করবে? আমি বুঝি না এখানে তো মানে কেউ যদি মানে এটাকে ভদ্রভাবে বলতে কি অসুবিধা, যে আমি তো আর প্রায় প্রেম করিনি, আমি কী করে জানবো তুমি 10 জনের সাথে লাগিয়ে এসেছো কি লাগিয়ে আসোনি? তার জন্য যদি মেডিকেল কিছু টেস্ট করতে হয়, ভুল কি এটা? ভুল তো কিছু না না আর কি, তোমার থেকে আকাশ পাহাড় মানে ডিমান্ড করছি না, আজকের যুগে এটা খুব হওয়া উচিত, কিন্তু ম্যাক্সিমাম ছেলেটা জিজ্ঞেসই করতে পারে না, এদিকে ভয়ে ভয়ে থাকে, যদি কিছু মনে করে ভাড়মে যায় মনে করে। তো এটা আমার মনে হয়
দেখবেন আমার ভিডিওতেও তোমরা দেখেছো, আমি কখনোই কোনো কিছু একটা জিনিস নোটিস করবে, এখান থেকে আমার একটা মনে পড়লো যে উইক মানুষদের প্রবলেমটা কী হয়। বিকাশ দিব্যকীর্তির নাম তো শুনেছো, তো বিকাশ দিব্যকীর্তি আর তোমার আবাদ ওঝা, এই দুটোর মধ্যে একটা পার্থক্য হচ্ছে বিকাশ দিব্যকীর্তি দেখবে মানে মানে যেহেতু সবসময় না মোরালি খুব হাই থাকতে চাই, মানে মোরালি আই এম এ গুড ম্যান, এই যে একটা দেখানো মানুষ সমাজকে, এদের কতটা বড় ভয়ঙ্কর। এবার তার কাছে পয়সা আছে বলে সে জিনিসটাকে ম্যানেজ করে নিতে পারে, তোমার কাছে পয়সা নেই, তুমি কিন্তু ম্যানেজ করতে পারবে না। বিকাশ দিব্যি অনেক বছর আগেকার ইনসিডেন্ট, অনেক বছর কি 1 বছর আগের ইনসিডেন্ট হবে, তোমরা মনে হয় জানো যে ওই দিল্লিতে যে কোচিং সেন্টারগুলো ছিল না বিকাশ দিব্যিগীতির, তো ওখানে তো ওই যে কারেন্টের শক মক মেয়ে প্রচুর লোক মারা গেছিলো, আগুন ধরে গেছিলো ওদের কোচিং সেন্টারে। তো ওইখানে তুমি নোটিস করবে মানে রীতিমতো মানে বিকাশ দিব্যকীর্তি, ওখানে কিন্তু হাজারো ইনস্টিটিউট আছে, হাজারো সব কিছু আছে, বুঝতে পারছো তো পুরোপুরি। অন্য কোনো ইউপিএসসির টিচারে কিন্তু মালিকদের পিছনে লাগেনি, সব পিছনে লেগেছে কি বিকাশ দিব্যকীর্তি। কেন দেখবে বিকাশ দিব্যকীর্তি যখনই কথা বলে না আর কি, মানে সে সবসময় একটা মোরাল গ্রাউন্ড নিয়ে কথা বলে, মোরালি খুব হাই থাকতে চাই। কিন্তু তুমি দেখো ওই সেম কিন্তু আবাদ ওঝাও সেম কোচিং, কিন্তু আবাদ ওঝা যদি খিস্তি এইটুকু খায়, বিকাশ দিব্যকীর্তি খিস্তি এত পরিমাণে খেয়েছে। কেন খেয়েছে? আবাদ ওঝার কথা বলার টোনটা তুমি দেখবে দুটোই ঢ্যামনা, কিন্তু দুটো ঢ্যামনার মধ্যে একটা ঢ্যামনা পুরোপুরি দেখাই যে আমি ঢ্যামনা, আর একটা ঢ্যামনা দেখাই যে হচ্ছে যে দেখো আমি আই এম এ গুড হিউম্যান বিং, আই এম এ গুড টিচার, আমি সমাজকে দেশকে ছিটতে চাই, বিশাল উন্নতি করতে চাই, তার ফলও থেকে ভোগ করতেছে। রণবীর আলাহাবাদিয়া নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, দেখো ওই যে মনে আছে রণবীর আলাহাবাদিয়া কি মানে সেক্স নিয়ে যে একটা মানে যে কাণ্ড হয়েছিল, ওটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো ওখানে তুমি দেখো ওই সেম টাইপের যে জিনিসপত্র প্রচুর পরিমাণে কিন্তু তোমার ধরো ইউটিউবাররা এরকম বলে, যারা এই ধরনের ভিডিও বানায়, তাদের প্রতি কিন্তু এত পরিমাণে রেজ হয়নি আর কি পুরোপুরি কথাগুলো, কিন্তু রণবীরের ক্ষেত্রে হয়েছে। কেন? বিকজ রণবীর সবসময় দেখবে একটা গুড মানে হয় না গুড ম্যান, একটা গুড বয়, সেই ইমেজটাকে সবসময় পোর্ট্রে করে চলেছে। যখনই তুমি ওই তোমার ইমেজের বাইরে গিয়ে যে হয় না যে কেউ যদি আমাকে খারাপ মনে করে নেয়, আমি যদি ওই ইমেজের বাইরে যাই, এবার প্রবলেমটা কি, তুমি যখনই তোমার ইমেজের বাইরে গিয়ে কোনো কাজ করতে যাবে না, যেটা তুমি তোমার নেচারে দেখো, তোমার মানে নেচার ভেতরে একরকম, আর সেটা তুমি যখন ফেক করতে করতে যখনই ভুল করেও যদি ভেতরের নেচারটা একবার চলে আসে না তোমার মানুষের সামনে, মানে এটা মানে বললাম তো এটা ভয়ঙ্করভাবে ফেস করতে হয়। তো ওই জন্যে বাস্তবে চলতে গেলে আমি দেখেছি ভালো মানুষরা মানে নিজের ভেতরের যে নেচার সেটাকে সবসময় দাবিয়ে রাখে, আর চারিপাশে না একটা অদ্ভুত টাইপের নেচার তারা ক্রিয়েট করে রাখে, যেটা তাদেরকে আলটিমেটলি সাফারি করতে হয়। এবার প্রবলেমটা হলো যাদের কাছে পয়সা আছে, সব কিছু আছে, তারা সব দিক থেকে বেঁচে যায়, কিন্তু নর্মাল যারা মিডল ক্লাস গরিব মানুষ, তারা কিন্তু এইসব চক্করে ফেসে গেছে, তাদের কিন্তু বাঁচার কোনো উপায় থাকে না, তারা বারবার হার্ট হয় সে অফিস কাছারি থেকে হার্ট হবে, নাহলে সে রিলেশনশিপে হার্ট হবে, নাহলে তার বাবা মা তাকে টর্চার করবে, বাবা মা প্রচণ্ড পরিমাণে তাকে মানে তুমি দেখবে পরিবারে ধরো দুটো ভাই, একটা ভাই খুব ভালো আর একটা ভাই হচ্ছে মানে জাত ঢ্যামনা, এরে কেলিয়ে বেলায় ওরে কেলিয়ে বেলায়, তুমি দেখবে যত পরিমাণে সাফারিং, বাবা মার এক্সপেকটেশান, বাবা মার সাফারিং, মানে সব কিছু একে ভোগ করতে হবে, একে কিন্তু কিচ্ছু ভোগ করতে হবে না, মানে এর প্রতি কারো এক্সপেকটেশানই নেই। তো প্রবলেম তুমি যত বেশি হয় না মানে তুমি মানে কী বলে একটা মানে যত বেশি তুমি মানে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করবে সব জায়গায়, তোমাকে বারবার সব জায়গা থেকে মানে আর কি একটা সাফার তো হতেই হবে। আর একটা আমার যেটা মনে হয় 4 নাম্বার যেটা পয়েন্ট, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি অফ এ গুড ম্যান, রেসপন্সিবিলিটি অফ এ গুড হিউম্যান বিং। আমার এই জিনিসটাই আমার ভিডিও যারা দেখে তারা তো মোটামুটি কত মিনিট হলো, 18 মিনিট, যারা আমার ভিডিওগুলো দেখে তারা তো মনে হয় মানে আমার কথা শুনে সবাই আমি বারবারই একটা কথা বলি, তোমার ঠেকা পড়েনি তোমার দেশ বাঁচানোর, তোমার ঠেকা পড়েনি তোমার ভাষা বাঁচানোর, তোমার ঠেকা পড়েনি তোমার মানে দুনিয়া বাঁচানোর। মানে আজকাল আমি অবাক লাগে আর কি, সব মানে এনভায়রনমেন্ট বা দেশ তাও মানা যায়, সব এনভায়রনমেন্ট বাঁচানোর মানে ইয়েতে পড়ে, নিজের ভাই নুন আনতে পান্তা ফুরোচ্ছে, সে ভাই এনভায়রনমেন্ট বাঁচাবে। ভাই তুমি এই 10টা প্লাস্টিক বাঁচিয়ে আমার একটা কথা বোঝাও, কী ছিঁড়ে নেবো আমার বুঝো। যদি সরকারের মাথা ব্যথা না থাকে, যদি মানে এই তুমি একটা জিনিস কথা বলো, ধরো আমি যেমন দুধ খেতে খুব ভালোবাসি, আমি প্রচুর দুধ খাই, তো এবার মানে ধরো এবার আমার যে এরিয়া সেখানে তো গরু ফরু নেই, এবার আমি কী করবো, আর আমাদের বাড়িতে জায়গাও নেই যে আমি এখন মানে মানে গরু পুষবো। এবার প্রবলেমটা আমি যেহেতু দুধ খেতে ভালোবাসি, আমার প্রতিদিন 1 লিটার দুধ চাই, এবার আমার ওই টেট্রা প্যাক যে আমুলের যেগুলো হয় সেগুলো কিনি। এবার আমুলের যে টেট্রা প্যাক যারা জানো অ্যালুমিনিয়ামের লেয়ার থাকে, ও কিন্তু 500 বছরও কোনো দিন মাটির সাথে মিশে না, প্লাস্টিকের থেকেও ভয়ঙ্কর ওই টেট্রা ব্যাগগুলো। এবার আমি যদি এত কিছু ভাবি ভাই, আমি তো খেতেই পারবো না কিছু। এবার গভর্নমেন্ট তো এবার তুমি যা করো তুমি, আমি তো বলবো সব থেকে বেশি মানুষ পড়াশুনো করলে সব থেকে বেশি যত বেশি হায়ার স্টাডিজ করবা তত বেশি তোমার হচ্ছে পলিউশন হয়। মানে এত পরিমাণে খাতা পেন লাগে, এত আলতু ফালতু বই লাগে, এত পড়াশুনো করতে, এই করে তো অর্ধেক তো গাছ মনে হয় একটা মানুষ যদি কেউ হায়ার স্টাডিজ করে ফেলে, আমার তো মনে হয় ভাই একটা জঙ্গল সে একাই সাফ করে দেয়। জোকস অ্যাপার্ট, যাই হোক, বাট তুই টুথপেস্ট সেটাও প্লাস্টিকের মধ্যে, কিন্তু সব কিছু গভর্নমেন্ট চাইলে তো অল্টারনেটিভ করতে পারে, কিন্তু হয় না। এবার তুমি আমি যদি সব কিছুর ব্রেনে এনার্জি দিয়ে দিই, সব কিছুর রেসপন্সিবিলিটি নিয়ে নিই, দেশের কী হবে, দশের কী হবে, ধর্মের কী হবে, আলটিমেটলি হয় না
ইউ উইল সাফার না। এবার তুমি নোটিস করে দেখবে, এটা মুসলিম বলো হিন্দু বলো সব জায়গার ক্ষেত্রে তুমি সব জায়গাটা নোটিস করবে, যত লোয়ার ক্লাস মুসলিম তারা দেখবে ধর্ম নিয়ে খুব বেশি একদম সেন্সিটিভ হয়, হিন্দুদের মেরে দেওয়া এক করে দেওয়া। কিন্তু তুমি দেখবে আস্তে আস্তে ওই মানে ওই মুসলিম যখন একটু রিচ ক্লাসের দিকে চলে যাবে না, তার দেখবে ধর্ম কিন্তু তাকে তখন আটকাতে পারবে না। সে তখন নিজের লাইফ কী করে বেটার করবে, ফ্যামিলির লাইফ কীভাবে বেটার, সেই নিয়ে নজর দেবে। সে তখন কে কী কোন বইতে কী লেখা আছে, সে ইভেন হিন্দুদের ক্ষেত্রেও তাই নোটিস করবে, যত দেখবা চিন্তা দেশ নিয়ে দুনিয়া নিয়ে বিজেপি নিয়ে, সব মিডল ক্লাস গরিব মানুষ গরিব হিন্দু এদের দেখবে সব কিছু চিন্তা, বাংলাদেশে কী হচ্ছে এখানে কী হচ্ছে সব এদের, মোদি কেন ওখানে বাংলাদেশকে মেরে ফেলে দিচ্ছে না, সব চিন্তা ওদের, সারাদিন এই নিয়ে নিজের ব্রেনের এনার্জি সম্পূর্ণ দিয়ে দিচ্ছে। কিন্তু তুমি দেখবে যারা আবার রিচ ক্লাস, মানে শুনতে একটু অদ্ভুত লাগে, আমি অন্য সেন্সে নিও না, বাট আমার উদাহরণটা মাথায় আসছে তোমাকে বলছি, এই ধরো ললিত মোদি বলো বা বিজয় মালিয়া বলো, দে আর অল হিন্দুস ইজন্ট ইট, কিন্তু তুমি নোটিস করে দেখো তারা আলটিমেটলি কিন্তু বিন্দাস আছে পুরোপুরি, তারা কিন্তু এত পরিমাণে ভাবছে না আর কি পুরোপুরি দেশের কী হবে, দুনিয়ার কী হবে, ধর্মের কী হবে। আমি বলছি না তাদের মতন চুরি করো, বাট আমি উদাহরণ ঢ্যামনাও হয়েও না, কিন্তু আমি বলতে চাইছি মেন কথাটা যেটা বলতে চাইছি যে কিন্তু এই রেসপন্সিবিলিটি নেওয়া তারা, মানে তুমি যারাই তুমি দেখবে যখনই একটা মানুষ একটা সার্টেন পয়েন্টে যায় তাদের মধ্যে কিন্তু তারা কখনো রেসপন্সিবিলিটি নেয় না। আজকে আমার খুব একটা ইনসিডেন্ট মনে পড়লো, একটা ইনসিডেন্ট কিছুদিন আগের ইনসিডেন্ট, তোমরা খবরে নিশ্চয়ই দেখেছো যে একটা ছেলে, মানে একটা জিম করা ছেলে, মানে ধরো ছেলেটার হাইট 6 ফুট 2 ইঞ্চি প্রায় হাইট আর কি, আমি নিউজটা পেলে তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো, 6 ফুট 2 ইঞ্চি ছেলেটার হাইট, মানে আর তার উপরে জিম করে তাগড়া সাগড়া মাল, বুঝতেই পারছো পুরোপুরি। তো ছেলেটা আর কি একটা বন্ধুর বিয়েতে গেছিলো, তো সেখানে ওই বিয়েতে আর কি একটু সাইডে একটা মেয়েকে 6-7টা ছেলে ইপটিজিং করছিল বলে বা একটু উল্টোপাল্টা হাত টাচ করছে বলে ছেলেটা কিন্তু রীতিমতো ওই বাদবাকি 6 ওই 2-3টে ছেলেকে কেলিয়েছে ওই সময়টা, ঠিক আছে। কিন্তু তারপর কী হলো ছেলেটার ইনসিডেন্টে জানো, ছেলেটা যখনই আর কি তোমার ভালো কাজ করলো, গুড হিউম্যান বিং সব ঠিক আছে, নিজের হাতে মারদাঙ্গির দায়িত্ব নিয়ে নিল, তারপর কী হলো ওই ছেলেটা যখনই আর কি তুমি হচ্ছে তোমার কী বলে মানে ওই মানে বিয়ে ফিয়ে করে, মানে বিয়ে ফিয়ে সব শেষ করে তারপরে নিজের গাড়িতে আর কি মানে যাচ্ছিলো, প্রায় 25-30টা ছেলে মব এসে তাকে রীতিমতো কেলিয়ে তাকে বৃন্দাবন পাঠিয়ে, মানে একদম মরে গেছে এমন কেলানো কেলিয়েছে। বুঝতে পারছো প্রবলেমটা আমি কী বলতে চাইছি? তো আলটিমেটলি তোমাকে সব কিছুকে তুমি হিউম্যান হতে হবে, সব কিছু যে এবার তাহলে বলবো তাহলে মেয়েটাকে রক্ষা করবে, মেয়েটার কি মানে তোর দায়িত্ব না? অবশ্যই দায়িত্ব, কিন্তু তোমার এখানে মারদাঙ্গি মানে না চাড্ডি পরে তোমার ওখানে সুপারম্যান হওয়ার কী বলেছে, তুমি তো ওটা সাইডেও মানে ধরো আরও 10জনকে নিয়েও তো তুমি মানে মানে করতে পারতে, কথাটা বুঝতে পারছো? আরও 10টা বিয়ের আরও 10জনকে লোক নিয়ে বা বিয়েতে সিকিউরিটি গার্ডও থাকে, তাদেরকেও বলতে পারতে না আমি হিউম্যান হবো। তো হিউম্যান তুমি যদি হও সব কিছুর রেসপন্সিবিলিটি নাও, আলটিমেটলি এটা হচ্ছে গুড হিউম্যান বিংয়ের একটা প্রবলেম। তো গুড হিউম্যান বিং যারা এরকম হয় তাদেরকে এরকম ভয়ঙ্কর পরিমাণে মানে প্রবলেম ফেস করতে হয়। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমার মনে হয়, যেটা আমি আমার বাস্তব জীবনে প্রচুর প্রচুর পরিমাণে মানে ফিল করেছি। এবার দেখো একটা কথা বলি, যেটা হচ্ছে সায়েন্স তো এখনও পর্যন্ত মানে না, কিন্তু স্পিরিচুয়ালিটিতে কিন্তু এই জিনিসটা মানে মানে হাজার হাজার বছর ধরে আর কি মাপা হয়। ইভেন ওয়ার্ল্ডের যেসব ফেমাস বুক যারা নাম শুনেছো, থিংস অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ান হিল বলো বা ক্যাবালিয়ন বলো, বা ওয়ার্ল্ডের তুমি যত মানে ফেমাস বই আছে যত, মানে 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 এখন তুমি আমার প্রত্যেকটা নাম মনে পড়ছে না, যত ফেমাস বই আছে সব বইতে একটা জিনিস কমন ফ্যাক্টর তুমি নোটিস করবে, যে থটস আর থিংস দ্যাট ক্রিয়েটস ইয়োর 3D রিয়ালিটি। মানে কি বললাম বুঝতে পারছো? থটস আর থিংস, মানে আমরা এখন বাস্তবে মানে দেখো মানে কি বলে, মানে একটা কথা আছে জানো তো, সায়েন্স আর কনসায়েন্স। সায়েন্স যেগুলো আমরা চোখ দিয়ে দেখতে পাই, 5 সেন্সেস দিয়ে যেটা মাপতে পারি বা কোনো যন্ত্র দিয়ে যেটা মাপতে পারি, সেটা হচ্ছে সায়েন্স। কিন্তু এই 5 সেন্সের বাইরে গিয়ে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কনসায়েন্স। সেটা এখনও পর্যন্ত ভাই সায়েন্সের এরকম কনসায়েন্স নিয়ে সেরকম পরিমাণ, যেমন কোয়ান্টাম ফিজিক্স, দিস ইজ এ কনসায়েন্স, সেটা নিয়ে সায়েন্স কিন্তু এরকম ডাইরেক্ট মেজার করতে পারে না যে কী করে হচ্ছে না হচ্ছে, জাস্ট মানে এটা বুঝতে পারছি যে সামথিং ইজ দেয়ার বিয়ন্ড আর কি 5 মেটেরিয়ালস, কিন্তু কী এক্স্যাক্টলি দে ডোন্ট নো। তো সেরকম হচ্ছে থটস, এটা বাস্তব জীবনে আমিও নিজে ফিল করেছি, আমি নিজেও নোটিস করি এই জিনিসগুলো, এখন তো আরও করি, প্রত্যেক দিন কিছু না কিছু করার চেষ্টা করি। থটস আমাদের মানে লাইফকে কী পরিমাণে মানে আর কি মানে ইয়ে করে, মানে শেপ দেয় আর কি 3D রিয়ালিটিতে। তো প্রবলেম কী হয়, ম্যাক্সিমাম যে ভালো মানুষ তাদের সাথে যেহেতু বারবার কোনো না কোনো আঘাত হয়, মানে ধরো আমি সিম্পল ল্যাঙ্গুয়েজ যদি বলি, ধরো একটা মেয়ে, তো তাকে তার বয়ফ্রেন্ড খুব ভয়ঙ্করভাবে চিট করেছে, ঠিক আছে আর কি। এবার তার কিন্তু মানে মানে পুরুষ সমাজের ওপর একটা প্রচণ্ড পরিমাণে একটা রাগ ক্ষোভ, আর তার থেকেও বড় কথা তার মনের মধ্যে একটা মানে একদম জ্বালা যন্ত্রণা, যে আমার জীবনটাই তো এরকম, আমি খুব ভালো মেয়ে, আমি খুবই আমার সাথে এরকম হয়, আমার ভাগ্যটাই খারাপ, আমার হেনা তেনাই খারাপ, আমার জীবনটা তো ঠিক এরকমভাবেই চলবে। তো আজ থেকে ধরো কেউ যদি 2 বছর বাদে 3 বছর আগে আমাকে জিজ্ঞেস করতো, আমি ভাবতাম ঠিক আছে ভাই, একটু নেগেটিভিটি চিন্তা ভাবনা, একটু মনটা খারাপ হবে, চোখটা কালি পড়বে, এতে কী বা আসে যায়, একটু চিন্তা কর। দিস ইজ এ ভেরি বিগ প্রবলেম। মানে যদি স্পিরিচুয়ালিটি মানো,
যদি ভাই আমার মতন চুনোপুটির কথা ছাড়ো, চুনোপুটি ইউটিউবার, চুনোপুটি লোক, তুমি যদি নেপোলিয়ান হিলকে মানো, তুমি যদি জো ডিসপেন্সাকে মানো, তুমি যদি নেভেল গডড্যাডকে মানো, আরে ভাই তুমি যদি কৃষ্ণকেও মানো, যদি গীতাও সঠিকভাবে পড়ে থাকো, থটস আর থিংস। তো প্রবলেমটা কী হয়, মানে মানে ওই যে মেয়েদের তুমি নোটিস করে দেখবে, যেটাকে বলে আমরা সেলফ কনসেপ্ট, মানে যখনই দেখবে একবার নোটিস করবে, মানে হয় না কিছু কিছু ছেলেদের মধ্যে আমি একটা জিনিস দেখি, যে যারা ধরো একটু প্লে বয় টাইপের হয়, বা যারা ধরো প্রচুর মেয়েদের সাথে প্রেম করেছে, ওই ছেলেদের মধ্যে একটা নেচার দেখবে, এই ছেলেটা এত ফালতু, তবুও কেন ব্যাং হচ্ছে এই ছেলেটা আর কি, মেয়েগুলো এই ছেলেটার প্রেমে পড়ে যাচ্ছে, আমি তো এত ভালো, মেয়েটাকে দেবীর মতন করে রেখে দিই, ওম্যান আর গডেস, ওম্যান আর দেবীজ, কিন্তু তাও আমাকে কেউ বাল বলে পাত্তা দেয় না। কিন্তু এই ছেলেটা মেয়েদের সাথে এত ব্যাডভাবে ট্রিট করে, ভালোভাবে কথা বলে না, কেয়ার করে না, কিন্তু মেয়েটা এর জন্য পাগল। তো প্রবলেম হচ্ছে থটস অ্যান্ড প্রবলেম হচ্ছে সেলফ কনসেপ্ট। ওই যে ছেলেটা ধরো প্লে বয় বলো বা এতজনের সাথে প্রেম করেছে, তার যে সেলফ কনসেপ্ট হয় না, সে নিজেকে এখন সুপ্রিম ভাবে, বুঝতে পারছো? আর তার সেলফ কনসেপ্ট অনুযায়ী মানে মানে প্রত্যেকটা মেয়েই তার প্রতি পাগল, যেই তার সাথে রিলেশনে আসবে সে তার প্রতি অবসেসড হবেই। তো আলটিমেটলি কী হয়, থটস ইজ এ বলতে পারো একটা মানে আমাদের থটস না, আমাদের যে ব্রেনের ভিতরে যা আমাদের থটস চলে, পজিটিভ কিছু নেগেটিভ চলুক, যে কোনো রকমের থটস আমাদের না একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তৈরি করে, সেটা অন্য মানুষকে ইনফ্লুয়েন্স করে, বুঝতে পারছো? মানে ধরো আমি যদি তোমাদের সাথে ধরো কথার কথা কোনো স্টেজে দাঁড়াই, আমাকে ধরো কিন্তু সেই মানে সে মানুষ এত পরিমাণে ইনফ্লুয়েন্স হবে না, কিন্তু ওখানে যদি নরেন্দ্র মোদী বা শাহরুখ খানের মতন মানুষ যদি কোনো স্টেজে দাঁড়ায়, প্রচণ্ড পরিমাণে ইনফ্লুয়েন্স হবে, বিকজ তাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তাদের যে থট প্যাটার্ন, আমার থট প্যাটার্ন কিন্তু মানে হাজার চেষ্টা করলেও আমি ওরম করতে পারবো না যে আমাকে দেখে লাখ ছেলে ইনফ্লুয়েন্স হয়ে যাবে, এখন মানে ওটা ধীরে ধীরে হয়, বুঝতে পারছো? কিন্তু নরেন্দ্র মোদীর মধ্যে কিন্তু সে জানে এটা হবেই মানে হবেই, তো তার অরাটাও ওরকম। তো অরা ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, অ্যান্ড মানে অরা ডেভেলপ হয় তোমার পজিটিভ থিঙ্কিং দিয়ে। তো আমি এটা সিম্পল ল্যাঙ্গুয়েজে তোমাকে বোঝালাম। এবার যাদের সেলফ কনসেপ্ট খুব বাজে হয় না আর কি, পুরোপুরি তাদের নোটিস করবে, যেহেতু ভালো মানুষ বারবার ওই 4টে পয়েন্ট যেটা বললাম, তারা এত পরিমাণে জীবনে আঘাতপ্রাপ্ত হয়েছে যে তাদের সেলফ কনসেপ্টই পুরো নেগেটিভ হয়ে গেছে, যে আমার জীবনে যে ছেলে আসবে বা আমার জীবনে যে মেয়ে আসবে সে তোমাকে ঠকাবেই, বা এই জীবনটাই খারাপ, এই পৃথিবীটাই খারাপ, এই সব কিছু খারাপ। আলটিমেটলি কী হয়, যেহেতু আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসগুলো নেগেটিভ হতে থাকছে, এবার না একটা লেয়ার আছে, মানে এবার এগুলো বলতে পারো কী বলি, এখন শুনলে লোকে খ্যাপাবে, দেখো এগুলো স্পিরিচুয়াল কথাবার্তা, এবার তুমি এগুলো লাইফে অ্যাপ্লাই করতে পারো। এবার মানে এবার তাহলে তো কেউ বলবে তাহলে এত কেউ ভাবা যায় নাকি, সারাদিন তো নেগেটিভ চিন্তা আসবেই, ভাই এটাই তো খেলা, মানে ভগবান তো আমাদেরকে পুরোপুরি সার্কাসের মধ্যে রান করিয়ে দিয়েছে। এবার তুমি সার্কাস থেকে বেরো, বলি না যে ভগবান বাইরে কেউ নেই, তোমার প্রত্যেকটা রন্ধ্রের মধ্যে আছে, ইউর অল ইউর সাবকনসিয়াস মাইন্ড, মানে ভাবে লোকে আর কি ব্রেন না, সাবকনসিয়াস মাইন্ড ব্রেন না ভাই, সাবকনসিয়াস মাইন্ডে তোমার পায়ের নখ থেকে মাথার চুল অবধি প্রত্যেকটা রন্ধ্রে, মানে তুমি ধরো খুশি যদি হও না, যদি ধরো কোনো কিছু যদি হ্যাপি হও, তোমার পায়ের নখ থেকে তোমার মানে যারা বিপাসনা করে তারা জানে, মানে পায়ে মানে মাথা পর্যন্ত প্রত্যেকটা জায়গাটা হালকা হালকা ভাইব্রেশন শুরু হয়ে যাবে। আবার দুঃখ হলেও তার ভাইব্রেশন একদম নখ থেকে চুল অবধি প্রত্যেকটা বডির প্রত্যেকটা বডির কণায় সাবকনসিয়াস মাইন্ড রয়েছে বা আনকনসিয়াস মাইন্ড রয়েছে, বুঝতে পারছো? মানে প্রত্যেকটা বডির কণায় তোমার মধ্যে গড রয়েছে। তো আলটিমেটলি প্রবলেমটা কি, এবার যখনই তুমি যেমন থটস মানে মাইন্ডে বিয়ার করবে, সেইভাবে তোমার লাইফ স্টার্ট হয়ে যাবে, মানে ফিউচার লাইফ। এবার আজকের যুগে তুমি দেখবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এত প্রবলেম কেন, বিশেষ করে হিন্দু সমাজে। দেখো আমি এটা বলছি না যে আগেকার যুগে হিন্দু সমাজে একদম বা মুসলিম সমাজে সবাই খুব একদম বিশাল সংসার করেছে, ওরকম হয় না, যেটা কারণটা আমি বললাম ফ্রিকোয়েন্সি ম্যাচ। মানে দেখো বিয়ে যদি 100 জনের হয়, 10-15% কাপলই হবে যাদের একদম খাপে খাপ সম্পর্ক হবে। কেন খাপে খাপ সম্পর্ক হবে? এ যেমন শরীর চাই তার বউয়ের থেকে, যেমন গায়ে গন্ধ চাই, যেমন চুল চাই, যেমন যা যা চাই ভাই, আমি তো জানি না কার মাইন্ডে, সে সব এই বউয়ের থেকে পাচ্ছে। আর এই বউ যেমন টাকা চাই বা যেমন পার্সোনালিটি চাই, সব এই ছেলেটার থেকে পাচ্ছে। যতক্ষণ এই খাপে খাপ ম্যাক্সিমাম 10-15% মানুষেরই লাগে, তো তারা খুব ভেতর থেকে হ্যাপি হয়। বাকি 85% কখনোই ওরকম বা 80% ওরকমভাবে খাপে খাপ লাগে না, সবাই যেন খামতি লাগে, বুঝতে পারছো? তা আলটিমেটলি সেই মানে মুসলিম সমাজ বলো বা হিন্দু সমাজ বলো, আমাদের যে রিচুয়ালসগুলো ছিল, আমাদের যে বা সমাজ এতটা স্ট্রিক্ট ছিল, আলটিমেটলি তখনকার আমার তো মনে হয়, আমি যেভাবে আমি দেখি এখন বুঝি স্পিরিচুয়ালিটি নিয়ে, তখন মানুষ এসব বুঝতো যে থটস ক্রিয়েটস রিয়ালিটি। তো আলটিমেটলি যাতে এই থটস যেহেতু ক্রিয়েট রিয়ালিটি, মানে বারবার ধরো স্বামীর সাথে ভালো লাগছে না, কিন্তু তাও ধরো বউয়ের সাথে ভালো লাগছে না, কিন্তু যদি তারা সবসময় বারবার মানে নেগেটিভিটির জন্য তাদের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে।
কিন্তু এখন কি হচ্ছে, যেহেতু সমাজের কোনো রেস্ট্রিকশন নেই, সোসাইটির কোনো রেস্ট্রিকশন নেই, কোনো কিছুর কোনো রেস্ট্রিকশন নেই, তো আলটিমেটলি তারা আলাদা আলাদা কর্মা যোগ করে ফেলছে, বুঝতে পারছো? আলাদা আলাদা কর্মা, মানে ধরো মেয়েটা কোনো জায়গায় মুভ মারছে, এ অন্য জায়গায় মুভ মারছে, তার ফলে কি আরও বেশি পরিমাণে ব্যাড কর্মা হচ্ছে, দুজনের মধ্যে ডিভোর্স হচ্ছে, ছেলে মানে তার যে ছেলে মেয়ে এর কাছে যাবে না ওর কাছে যাবে, যায় না, মানে ছেলে মেয়ে দেখছে মা অন্য কারোর সাথে শুয়ে আছে, বা মেয়ে দেখছে বাবা অন্য কারোর সাথে শুয়ে, বুঝতে পারছো? মানে কর্মার পর কর্মা, কর্মার পর কর্মা হয়ে ডিভাস্টেটিং কন্ডিশন হচ্ছে। তো আমি এটা সিম্পল ওয়েতে বোঝালাম যে থটস নিয়ে কতটা সাবধান থাকা উচিত, যেটা গুড কিছু যারা খুব ভালো মানুষ হয় তাদের পাস্ট লাইফে জীবন এতটাই বাজে হয় যে তারা ইচ্ছা করলেও ভালো চিন্তা করতে পারে না, আর যাদের ভালো চিন্তা করতে পারে না তাদের সার্কামস্ট্যান্সেসও লাইফে এমন এমন চলে আসে যে তাদের ওই জিনিসটাকে আরও পুষ্ট হয় যে জীবনটাই খারাপ, মানুষই খারাপ, সব খারাপ। তো আমার মনে হয় ভালো মানুষের যে প্রবলেম, এই 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট খুব, মানে 5টা পয়েন্ট আমি লাস্টে আর কি সামারাইজ করে দিই। একটা তো হচ্ছে সেলফ লাভ, মানুষ নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। সেকেন্ড হচ্ছে এক্সপেকটেশন। থার্ড হচ্ছে মানে ভালো মানুষরা বাউন্ডারি সেট করতে পারে না। আর ফোর্থ হচ্ছে রেসপন্সিবিলিটি, সব কিছুর রেসপন্সিবিলিটি নেওয়া। আর লাস্ট একদম নট দ্য লিস্ট, থটস ইউর ক্রিয়েটস ইউর 3D রিয়ালিটি। সো ভেরি বি কেয়ারফুল অফ ইউর থটস। যার জন্য শ্রীকৃষ্ণ দেখবে তোমার অর্জুনকে বলেছে যে मन को शांत करना तो इम्पॉसिबल है, बट इसको योग के माध्यम से तुम मन को अपने वश में कर सकते हो। मतलब বুঝতে মানে শ্রীকৃষ্ণও পর্যন্ত একই কথা বলছে, মনকে তো তুমি কখনো, মানে অর্জুনের যেমন প্রথমে মন ছিল, তুমি বুঝতে পারছো, সেই মন নিয়ে যদি অর্জুন যুদ্ধ করতো পাক্কা হারতো, বিকজ তার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, মানে বলতে পারো বা তুমি যাই বলো, সে অর্জুনের ফরে ছিল না। বাট কৃষ্ণ চেঞ্জ ইট বাই গীতাস জ্ঞান। বুঝতে পারলে ব্যাপারটা আমি কী বলতে চাইছি? তো আই হোপ এই ভিডিওটা তোমাদেরকে একটু হলেও এনলাইটমেন্ট করবে।